আচ্ছা, ক্লাস 9 তোমাদের সেকেন্ড ক্লাস। সালোক সংশ্লেষের কাকে বলে, তাকে অঙ্গারকীকরণ বলা হয় কেন, তার প্রয়োজনীয় উপাদান কী কী তার সম্বন্ধে জেনেছি, তাদের ভূমিকার সম্বন্ধে জেনেছি। আজকে যেটা আসবো তোমাদের রয়েছে সালোক সংশ্লেষের পদ্ধতি। তো সালোক সংশ্লেষের পদ্ধতিকে সাধারণত দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আলোক দশা, একটা অন্ধকার দশা। তা আলোক দশা কোথায় ঘটে আর অন্ধকার দশা কোথায় ঘটে একটু বলে নিই। তা আলোক দশা সাধারণত আলোকের উপস্থিতিতে হয় এই দশা ঘটে, তা সেই জন্য আমরা নাম দিয়েছি আলোক দশা। কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে এখন আলোক দশাকে আলোক দশা বা লাইট ফেজ বলা হচ্ছে না, এটাকে বলা আলোক ডিপেন্ডেন্ট ফেজ। অর্থাৎ অবশ্যই আলোকের প্রয়োজন আছে বলে এই দশাটার নাম হয়েছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ বা আলোক নির্ভর দশা। অন্ধকার দশা মানে এই নয় যে অন্ধকারে ঘটে, অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষের টোটাল পদ্ধতিটাই হয় আলোকের উপস্থিতিতে। তা অন্ধকার দশা মানে এই দশার ঘটনাগুলো ঘটার জন্য কোনো আলোর প্রয়োজন নেই, যে কারণে এটাকে আমরা নাম দিচ্ছি অন্ধকার দশা বা ডার্ক ফেজ। কিন্তু আমরা অ্যাকচুয়ালি এটার প্রকৃত নাম হবে লাইট নন ডিপেন্ডেন্ট ফেজ, অর্থাৎ আলোক অনির্ভর দশা। তা এই দুটো দশায় কী কী ঘটনাগুলো ঘটে সেটা আজকে আমরা জানবো। অ্যাকচুয়ালি তোমাদের সালোক সংশ্লেষের এটাই লাস্ট ক্লাস নেব, যেটা যদি বড় হয় সেটা একটু ভালো করে দেখে নেবে। তো যাই হোক, আলোক দশায় কী কী ঘটনা ঘটে সেই ঘটনাগুলো এবং স্থানটা কোথায়। তো অ্যাকচুয়ালি স্থানটা আলোক দশা ঘটে অ্যাকচুয়ালি স্থান, তাহলে যে কোষ অঙ্গাণু রয়েছে অর্থাৎ ক্লোরোপ্লাস্টের দুটো স্থান থাকে, একটা হচ্ছে গ্রানা, একটা স্টোমা। গ্রানা মিন্স যেখানে এক বচনে গ্রানা বা গ্রানাম বলা হয়, এক বচন বহু বচন আছে। তা এই স্থান অ্যাকচুয়ালি যেহেতু গ্রানার মধ্যে ক্লোরোফিল থাকে আর ক্লোরোফিলিয়ায় আলো গ্রহণ করতে পারে, তা সেই জন্য অবশ্যই স্থান হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চল। এই গ্রানা অঞ্চলে ঘটনাগুলো ঘটে, যে কারণে স্থান গ্রানা। আর অন্ধকার দশা যেহেতু এখানে আলোর প্রয়োজন নেই, তাই এটা করবে স্ট্রোমায়। এই গেল। তা আলোক দশা ঘটার জন্য কিছু জিনিসের প্রয়োজন হয় বা রিকোয়ারমেন্টের প্রয়োজন আছে, সেগুলো কী কী সেগুলো একটু জানি। তা আলোক দশা ঘটার জন্য কী কী রিকোয়ারমেন্ট লাগবে আমাদের, মেনলি যেটা লাগবে সাধারণত ক্লোরোফিল। এটা উদ্ভিদের মধ্যেই প্রেজেন্ট থাকে, তার ভূমিকা আমরা আগে জেনেছি। এছাড়া লাগবে জল, এটা উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে। স্থলজ উদ্ভিদরা গ্রহণ করে মাটির পরিষ্কার জল, জলজ উদ্ভিদরা দেহতল দ্বারা জলাশয়ের জল, আর সাধারণত বায়ুজীবী উদ্ভিদেরা অর্থাৎ যারা গাছের ওপরে বসবাস করে, যেমন আমাদের রাসনা, অর্কিড প্রভৃতি, তাদের বায়বীয় মূলের দ্বারা জলীয় বাষ্প থেকে অর্থাৎ বায়ুমণ্ডলের জলীয় বাষ্প থেকে যে জল সংগ্রহ করে, এই জল। এছাড়া লাগবে এনএডিপি অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এরপরে যেটা প্রয়োজন কিছু ইলেকট্রন বাহক, আর হচ্ছে এডিপি এবং অজৈব ফসফেট। তাহলে এইগুলো হচ্ছে প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট। তাই এখানে 6টা দশায় ঘটে। 1 নম্বর কী কী, সৌরশক্তির আবদ্ধকরণ, ক্লোরোফিলের সক্রিয়করণ, ফটোলাইসিস, বিজারিত এনএডিপিএইচ গঠন, ওটু উৎপাদন আর ফটোফসফোরাইজেশন। তা এইখানেতে কী কী ঘটনা ঘটে সেগুলো আমরা একটু দেখে নিই। আমি এখানটা মুছে দিলাম পুরোটাই, আমরা পদ্ধতিতে চলে আসবো, অর্থাৎ আলোক দশার এক একটা স্টেপ নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে 6টা যে পদ্ধতির স্টেপ রয়েছে, সেই 6টা পদ্ধতির স্টেপগুলো কী কী ঘটে। 1 নম্বর স্টেপের মধ্যে কী আছে অ্যাকচুয়ালি, আমাদের যেটা আলোক সৌরশক্তির যে আবদ্ধকরণ। তা সৌরশক্তি বলতে কি বোঝায়, অ্যাকচুয়ালি সৌরশক্তি মানে ফোটন কণার স্রোত। তাহলে আগে আমরা কণা তত্ত্ব দিয়ে, যেটা আলোক রশ্মি দিয়ে বলা হতো যে সালোক শক্তি হচ্ছে আলোক রশ্মি, কিন্তু এখন সেটাকে ব্যাখ্যা করা হচ্ছে কণা তত্ত্ব দিয়ে, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে ফোটন কণার স্রোত। তো এই ফোটন কণার মধ্যেই প্রত্যেকটা কণার মধ্যে শক্তি সংগৃহীত থাকে। তা সেগুলো গাছের পাতায় এসে যখন পড়ে, একমাত্র পৃথিবীর মধ্যে যে রয়েছে যেটা অ্যান্টিনা কমপ্লেক্স বলা হয়, অর্থাৎ কোয়ান্টোজোম, এই কোয়ান্টোজোমই কিন্তু এই সৌরশক্তিকে গ্রহণ করতে পারে এবং গ্রহণ করার পর সেই আলোক শক্তিটাকে তারা গৃহীত করে, তারা দেহের মধ্যে গ্রহণ করে। এবং উদ্ভিদের দেহে এই ধরনের দুটো সিস্টেম আছে। আগের দিন আমি একটু আলোচনা করেছিলাম, এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি রঞ্জকতন্ত্র 1 আর রঞ্জকতন্ত্র 2, অর্থাৎ PS1 অ্যান্ড PS2। এই দুটো সিস্টেম উদ্ভিদের দেহে কাজ করে। তা PS1 এ সাধারণত থাকে ক্লোরোফিল এ, এবং এরা সাধারণত P700 অর্থাৎ 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো গ্রহণ করে।
PS2 তে রয়েছে ক্লোরোফিল বি, যারা সাধারণত P680 অর্থাৎ 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো গ্রহণ করে। তা যাই হোক না কেন, এছাড়া আরও অনেক রঞ্জিত খণ্ড আছে, যেমন ক্যারোটিনয়েড, ফাইব্রোবিলিনের কথা তো বলেছি। তা সবাই আলোক কিন্তু গ্রহণ করে, কিন্তু যাই করুক না কেন, যেই আলো গ্রহণ করুক না কেন, সবার শেষে কিন্তু অ্যাকচুয়ালি যে এটাকে বলা হয় ইন্ডাকটিভ রেজোনেন্স, অর্থাৎ সবাই আলো গ্রহণ করে সবাই দেবে কিন্তু ক্লোরোফিল এ কে, এবং ক্লোরোফিল এ মানে হচ্ছে P700। এই ক্লোরোফিল এ মানে প্রথম রঞ্জকতন্ত্র এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করে, যে কারণে সবাই কোয়ান্টাম অর্থাৎ আলোক শক্তি গ্রহণ করে সবাই পাঠিয়ে দেবে রঞ্জকতন্ত্র 1-এ অর্থাৎ ক্লোরোফিল এ কে, এবং ক্লোরোফিল এ তারপর বাকি কাজটা করে। তা ক্লোরোফিলের সক্রিয়করণটা কী করে ঘটে? সাধারণত এরা আলোক শক্তি গ্রহণ করার পর শক্তি নিয়ে এরা তেজময় হয়, অর্থাৎ কাঁপতে থাকে, এবং এরা উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন ছাড়তে ছাড়তে নিম্ন শক্তি স্তরে নেমে আসে, এবং এই ইলেকট্রন যখনই ছাড়তে থাকে তখনই তারা উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে, এবং এই ইলেকট্রন বাহকগুলো ইলেকট্রনগুলোকে কী করে? পরিবহন করে। তা পরিবহন করার সময় এই ক্লোরোফিলগুলো তারা এনার্জেটিক হয়ে যায়, অর্থাৎ কাঁপতে থাকে, কম্পন হয় তাদের। তো এটা কি বলা হচ্ছে ক্লোরোফিলের সক্রিয়করণ, এবং ইলেকট্রন বিচ্যুত করে দেয়, দিয়ে নিচের দিকে নেমে আসে তারা শক্তি স্তরে, এবং এই ইলেকট্রনগুলো যখনই তারা ছেড়ে দেবে এখান থেকে তাপ শক্তি নির্গত হয়। এই তাপ শক্তি নির্গত হলে আমরা নেক্সট যেটা পয়েন্ট আছে 3 নম্বর পয়েন্ট, অর্থাৎ যেটা হচ্ছে ফটোলাইসিস। ফটোলাইসিস কী করে ঘটে আমরা দেখে নেব। ফটোলাইসিসে কী হয়? অ্যাকচুয়ালি জল থাকে উদ্ভিদের দেহে, এই জল কী হয়? সক্রিয় ক্লোরোফিলের সহায়তায় ভেঙে যায়। কিসে ভেঙে যায়? হাইড্রোজেন প্লাস আয়ন আর হাইড্রক্সিল মাইনাস আয়ন। এই হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে যায়। এটা কি বলা হচ্ছে? ফটোলাইসিস। আলোকের উপস্থিতিতে কোনো কিছু সংগঠিত হওয়া বা ভেঙে যাওয়া, যে কারণে নাম হয়েছে ফটোলাইসিস। ফটো মানে আলো, লাইসিস মানে ভেঙে যাওয়া। তা এটা বিজ্ঞানী রবিন হিল প্রথম পর্যবেক্ষণ করেন উদ্ভিদের দেহে, সেই জন্য তার নাম অনুসারে এটা কি নাম দেওয়া হয়েছে? হিল বিক্রিয়া বা হিল রিয়াকশন। তা এই হিল রিয়াকশন ঘটার সময় অ্যাকচুয়ালি উদ্ভিদের দেহে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে জল ভেঙে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়ন দেবে। কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে হিল রিয়াকশন বলতে এটাকে বোঝায় না। বিজ্ঞানী রবিন হিল পরীক্ষাগারে একটা পরীক্ষা করেছিলেন, সেখানে তিনি একটা পাত্রের মধ্যে পাতা থেকে ক্লোরোফিলকে নিষ্কাশিত করেছিলেন। নিষ্কাশিত করার পর সেই নিষ্কাশিত ক্লোরোফিলকে জলের মধ্যে দিয়ে সেখানে তিনি যেটা করেছিলেন হিল বিকারক হিসাবে ফেরিক অক্সালেট ব্যবহার করেছিলেন, এই ফেরাস অক্সালেট ব্যবহার করেছিলেন, এবং তাতে রোদ ফেলেছিলেন, আলো দিয়েছিলেন, দিয়ে দেখেছিলেন কি না জল ভেঙে যাচ্ছে। তা পরীক্ষাগারে কৃত্রিমভাবে যে পদ্ধতিটা বিজ্ঞানী রবিন হিল করে দেখিয়েছিলেন, তা সেই বিক্রিয়াটা কি বলা হয়? অ্যাকচুয়ালি হিল বিক্রিয়া। তা অ্যাকচুয়ালি সেই বিক্রিয়ার সাথে উদ্ভিদের দেহে প্রাকৃতিকভাবে যে বিক্রিয়াটা ঘটে সেটা প্রায় একই রকম, কিন্তু এখানে হিল বিকারকের পার্থক্য আছে। উদ্ভিদের দেহে হিল বিকারক হিসাবে যেটা কাজ করে এনএডিপি, তা এনএডিপি কাজ করে, বা এনএডিপি নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট সেটা কাজ করে। তার সামান্য পার্থক্য আছে। অ্যাকচুয়ালি প্রকৃত হিল বিক্রিয়া বলতে আমরা কিন্তু কৃত্রিম পরীক্ষাগারে তিনি যেটা প্রমাণ করেছেন সেটা কি বলতে বুঝি, আর এখানেও একই ঘটনা ঘটে বলে এটারও নাম দেওয়া হয়েছে হিল বিক্রিয়া। তো যাই হোক, আমরা হিল বিক্রিয়ার কথা জানলাম। এরপরে দেখো যে দুটো ঘটনা ঘটে, একটা হাইড্রোজেন প্লাস আয়ন আর একটা হচ্ছে হাইড্রক্সিল মাইনাস আয়ন। এই দুটো যে উৎপন্ন হয়, এবার এদের কি হয় না, এর পরের স্টেপই বলা আছে যেগুলো বিজারিত এনএডিপিএইচ গঠন। তা উদ্ভিদের দেহে থাকা যে এনএডিপি, এই এনএডিপি প্লাস, এই এনএডিপি প্লাসের সাথে ঠিক আছে হাইড্রোজেন আয়ন যুক্ত হয়, দুটো হাইড্রোজেন আয়ন যুক্ত হয়, দিয়ে তৈরি করে কি এনএডিপি। এই এনএডিপির সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করে কি না এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস আয়ন তৈরি করে। এটাকে আমরা একত্রে বলতে পারি NADPH2। সাধারণভাবে তোমাকে এটাই বলা হয়, আর সব জায়গায় দেখবে এরকমভাবে লেখা হয়েছে। যাই হোক, এই বিজারিত NADPH গঠন হয়ে যায়, এবং দোনো হাইড্রোজেন তারা
নিয়ে নেয়, যে হাইড্রোজেনটা এখান থেকে তারা নিয়ে বিজারিত NADPH গঠন তৈরি করে দেয়, হাইড্রোজেন যুক্ত হয়ে যায়। তা এই গেল, এটা কিন্তু এখানে কোনো কাজে লাগে না, এটা টোটালটাই কাজে লাগবে আমাদের অন্ধকার বিক্রিয়া। তো এর পরবর্তী ক্ষেত্রে আছে যেটা অক্সিজেন উৎপাদন, অর্থাৎ এই OH এর কী হয় এবার, এই OH এর কী ঘটনা ঘটে সেটা যদি আমরা দেখে নিই। অ্যাকচুয়ালি OH মানে হাইড্রক্সিল আয়ন, এই 4টে হাইড্রক্সিল আয়ন, অর্থাৎ আমাদের 5 নম্বর পয়েন্ট যেটা আছে O2 উৎপাদন কী করে হয় দেখে নিচ্ছি। তাই 4টে হাইড্রক্সিল আয়ন তারা কি করে না, 4টে ইলেকট্রন ত্যাগ করে, 4E- দিয়ে তৈরি করে 4টে হাইড্রক্সিল মূলক। এই 4টে হাইড্রক্সিল মূলক কি হয় পরেতে, তারা যুক্ত হয়ে তৈরি করে 2 অণু হাইড্রোজেন পার অক্সাইড H2O2। কিন্তু এই হাইড্রোজেন পার অক্সাইড খুব অস্থায়ী যৌগ, কোষের মধ্যে থাকলে কোষের মৃত্যু বন্ধ ঘটাতে পারে, সেই জন্য উৎপন্ন হওয়ার সাথে সাথে হাইড্রোজেন পার অক্সাইড ভেঙে যায়, ভেঙে যেয়ে কি তৈরি করে না, 2 অণু হাইড্রোজেন পার অক্সাইড H2O2 তারা ভেঙে গেল, ভেঙে যাওয়ার সাথে সাথে তারা তৈরি করে ফেলে 2 অণু জল 2H2O আর 1 অণু অক্সিজেন তৈরি করে ফেলে। অ্যাকচুয়ালি কি হয় দেখো, এখানে তো তাহলে 4 অণু হাইড্রক্সিল আয়ন থেকে 1 অণু অক্সিজেন উৎপন্ন হয়, আর 4টে ইলেকট্রন এখান থেকে নির্গত হয়ে যায়। তা উদ্ভিদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রয়োজন, অক্সিজেন তো তাদের শ্বসনের জন্য দরকার, কিন্তু সালোক সংশ্লেষ পক্ষে অক্সিজেনের কোনো ভূমিকা নেই। এই 4টে ইলেকট্রন, এই ইলেকট্রনগুলি উদ্ভিদের ক্ষেত্রে সব থেকে বেশি প্রয়োজনীয়, কারণ বিভিন্ন ধরনের ইলেকট্রন বাহক আছে, যেমন প্লাস্টোকুইনন, প্লাস্টোসায়ানিন, ফেরিডক্সিন, তারপর ফেরাসযুক্ত বিভিন্ন যৌগ, যারা ইলেকট্রন বাহকের দ্বারা বাহিত হওয়ার সময় ATP উৎপাদন করবে। তো এটাই ফটোফসফোরাইলেশনে ঘটে। তারপরের পয়েন্ট এটাই যে ইলেকট্রনগুলো সেই কাজে সাহায্য করে। এরপরে ঘটনা কি ঘটে সেটা আমরা দেখে নিই। এটা তো জল থেকে যে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হলো, তাদের দুজনের কাজ দেখলাম। এরপরে যেটা ভূমিকা রয়েছে যেটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। তো ফটোফসফোরাইলেশন কি সেটা একটু বলে দিই। কথাটা হচ্ছে ফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন কথার অর্থ হচ্ছে, ফটো মিন্স আলো, ফসফোরাইলেশন কথার অর্থ হচ্ছে ফসফরীভবন, অর্থাৎ আলোকের উপস্থিতিতে ফসফরাস, অজৈব ফসফরাস যুক্ত হওয়ার ঘটনাকেই বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। এটা দুটো প্রক্রিয়া ঘটে, একটাকে বলে আবর্তকার, একটাকে বলে অনাবর্তকার। তা আবর্তকার অর্থাৎ আবর্তকার পথে ঘটে, আর অনাবর্তকার মানে অনাবর্তকার পথে ঘটে। এই অনাবর্তকার পথ মানে অর্থাৎ সেখানে যে অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো যখন ছাড়ে, তখন সেই ইলেকট্রনগুলো ছাড়ার পর তারা উচ্চ শক্তি এতে পৌঁছায়, সেখান থেকে তারা ইলেকট্রন বাহকের দ্বারা বাহিত হতে হতে আবার তারা এখানে এসে পৌঁছায়। অর্থাৎ যেখান থেকে ইলেকট্রন যারা ছাড়ছে তারা আবার যখন একই স্থানে ফেরত আসতে পারে, ফেরত আসার পথে তারা কি করে না, ATP উৎপাদন করে দেয়। তা এই প্রক্রিয়াটা চলতে থাকে এবং এই আবর্তকার পথে ঘটে বলে এটাকে বলা হচ্ছে আবর্তকার ফটোফসফোরাইলেশন। অনাবর্তকার কি না, অনাবর্তকার ফটোফসফোরাইলেশন আর একটা নাম আছে, এটাকে বলা হয় জেড প্রকল্প। এখানে কি হয়, অ্যাকচুয়ালি একটা স্থান থেকে ইলেকট্রন ছাড়তে ছাড়তে তারা আবার একটা স্থানে আসে এবং সেখান থেকে তারা আবার ইলেকট্রন গ্রহণ করে আবার উচ্চ শক্তি সম্পন্ন স্তরে আসে এবং তারা সেখান থেকে আর পুরানো স্থানে ফিরতে পারে না। এটা আড়াই দেখলে জেড আকৃতির হয় বলি বিজ্ঞানী এটাকে জেড প্রকল্প নামে অভিহিত করেছেন। তো যাই হোক, এটা অনাবর্তকার পদ্ধতি, আবর্তকার নয়। তাই এটা কাকে বলে তোমাদের নোট বইতে দেওয়া আছে, বা এর ছকটা আমি তোমাদেরকে PDF ফাইল আকারে দিয়ে দেবো, তা সেটা তোমরা দেখে নেবে এবং বাড়িতে একবার এঁকে প্র্যাকটিস করে নেবে। আমি এখানে আর বিস্তারিত আনছি না, ঠিক আছে? তাহলে আবর্তকার এবং অনাবর্তকার পদ্ধতিতে ঘটে, কিন্তু কি ঘটে সেটা আমরা এবার দেখে নিই। সেখানে কি হয়, অ্যাকচুয়ালি যে ADP অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট, ADP অ্যাডিনোসিন ডাইফসফেট অর্থাৎ দুটো ফসফেট যুক্ত যৌগ, তার সাথে উচ্চ শক্তি সম্পন্ন অজৈব ফসফেট যুক্ত হয়, PI ফসফেট ইনঅর্গানিক যুক্ত হয়ে তৈরি করে তারা সেখান থেকে ATP, আচ্ছা উচ্চ শক্তি সম্পন্ন ATP তৈরি করে। এবং এই ATP কিন্তু সেই অন্ধকার দশাতেই কাজে লাগে। কিন্তু অ্যাকচুয়ালি তাহলে কি হলো, আলোক দশায় যেসব জিনিস তৈরি হলো তার কোনোটাই কিন্তু উদ্ভিদের আলোক দশায় কোনো প্রয়োজনীয় কাজে লাগে না, সবটা লাগবে কিন্তু অন্ধকার বিক্রিয়ার সময়। তা
তা অন্ধকার বা ডার্ক ফেজ রিয়াকশনের সময় লাগবে। যাই হোক, এটিপি তৈরি হয়, আর এই এটিপি হচ্ছে একমাত্র প্রাণীদেহে শক্তি সংগৃহীত রাখতে পারে যৌগ। এছাড়া কিন্তু আর কেউই পৃথিবীর মধ্যে কোনো যৌগই আমাদের শক্তি সংগৃহীত রাখতে পারে না। সেই জন্য এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি। সেটা আমরা আগের নামটা শুনেছি। তো এনার্জি কারেন্সি কেন বলা হয় সেটা তোমাদের দেখে নেবে। তো যাই হোক, আবর্তকার অনাবর্তকার পথে ফসফোরিলেশন ঘটলো এবং আলোক দশা অর্থাৎ লাইট ডিপেন্ডেন্ট ফেজের পদ্ধতিগুলো শেষ হলো। এরপরে যেটা চলে আসবো আমরা অন্ধকার বিক্রিয়া। অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে স্থানটা আমরা বলে নিচ্ছি আগে, যেটা হচ্ছে স্ট্রোমায় হয়। তাই এটা বিজ্ঞানী এখানে বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম পদ্ধতিগুলো পর্যবেক্ষণ করেন। এগুলো ব্ল্যাকম্যানের বিক্রিয়াও বলা হয়। আর ব্ল্যাকম্যান যে পৃথিবীতে প্রথম এটা পদ্ধতিটা দেখিয়েছিলেন ক্লোরেল্লা উদ্ভিদের মধ্যে C14 আইসোটোপ দ্বারা। এটা ফিজিক্যাল সায়েন্স আইসোটোপ কি তোমরা জেনেছো আগে। C14 সাধারণত C12 হয়, এটা তেজস্ক্রিয় আইসোটোপ। এই C14 আইসোটোপ দ্বারা ক্লোরেল্লা উদ্ভিদে সালোক সংশ্লেষ পরীক্ষাকে প্রথম পর্যবেক্ষণ করে দেখানো এবং পৃথিবীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের কার্বন যে খাদ্যের মধ্যে অঙ্গীভূত হচ্ছে এবং এই রিয়াকশনটাকে তিনি প্রথম দেখাতে সক্ষম হন এবং এর জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। তো এই বিক্রিয়াকেই বলা হয় বিজ্ঞানী ব্ল্যাকম্যানের বিক্রিয়া। আমরা যদি অন্ধকার দশা টোটাল বিক্রিয়া পথটাকে একসাথে সাজাই, তাহলে যে পথটা আমরা দেখতে পাবো সেটাকে বলা হচ্ছে বিজ্ঞানী ব্ল্যাকম্যানের বিক্রিয়া, বা এটার অপর নাম একটা আছে, এটাকে বলা হয় C3 চক্র। অর্থাৎ এই বিক্রিয়ায় প্রথম উদ্ভিদের দেহে যে যৌগটা তৈরি হয় সেটাকে বলা হয় PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা 3 কার্বনযুক্ত। সেই জন্য এটাকে C3 চক্রও বলা হয়। আর যেসব উদ্ভিদের এই বিক্রিয়াগুলো ঘটে তাদেরকে বলা হয় C3 উদ্ভিদ। অ্যাকচুয়ালি কী কী ঘটনা ঘটে এখানে আমরা দেখে নেবো, অন্ধকার বিক্রিয়ার স্টেপগুলো কী কী। তা 1 নম্বর যেটা আছে আমি একদম আলোচনা করে নিচ্ছি সব একসাথে, এটাকে বলা হয় অঙ্গারাত্মীকরণ। আচ্ছা, প্রয়োজনীয় উপাদানগুলো কী কী লাগে সেগুলো আমি বলে নিচ্ছি আগে। অঙ্গারাত্মীকরণ, এই অঙ্গারাত্মীকরণ ঘটার আগে কী কী প্রয়োজনীয় জিনিসগুলো লাগছে সেগুলো আমরা একটু দেখে নেব। তা প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে কী কী লাগে না, সেগুলোর মধ্যে ফার্স্টেই আসবো যেটা রয়েছে RUBP অর্থাৎ রিবিউলোজ বিসফসফেট। আমি পুরো নাম একবারে বলে দিচ্ছি, রিবিউলোজ বিসফসফেট। নেক্সট যেটা লাগবে NADPH প্লাস H প্লাস, যেটা আলোক দশায় তৈরি হয়েছে, DPH প্লাস H প্লাস। নেক্সট যেটা লাগবে ATP অর্থাৎ যেটা শক্তি উৎপন্ন হয়েছিল আলোক দশাতেই, সেটা লাগবে। বিভিন্ন ইলেকট্রন বাহক থেকে যে ইলেকট্রনগুলো তৈরি হয়, আর একটা বিশেষ উৎসেচক লাগে, এটার নাম হচ্ছে রুবিস্কো। এটা ফুল ফর্ম আছে, আমি নামটা বলে দিচ্ছি, তোমরা খাতায় নোট করে নেবে। রিবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। একবার বলছি, রিবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ, এটাই একমাত্র উৎসেচক যেটা সালোক সংশ্লেষে সাহায্য করে উদ্ভিদদেরকে। আর বাকিদের RUBP অর্থাৎ রিবিউলোজ বিসফসফেট, NADPH এর ফুল ফর্ম বলেছি, এটিপিরও ফুল ফর্ম তোমরা জানো। তা এরপরে যেটা অন্ধকার বিক্রিয়া ঘটনাগুলো ঘটে সেগুলো আমরা একটু দেখে নেব। আর কোথায় ঘটে সেটাও বলেছি আমরা, স্টোমার মধ্যে ঘটে। তা অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটে এখানেতে, তা আমরা ফার্স্ট যেটা আসছে অঙ্গারাত্মীকরণ। তা অঙ্গারাত্মীকরণ প্রক্রিয়ার সময় উদ্ভিদের দেহে কী হয়, RUBP, সেই RUBP বিক্রিয়া করে কার সাহায্যে না, কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ সরি, প্রধান উপাদান আর একটা কার্বন ডাইঅক্সাইড বলা হয়নি, কার্বন ডাইঅক্সাইড এটা তো লাগবে। তা কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে RUBP, 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে CO2, এটাও 6 অণু লাগবে, তার সাথে তৈরি হবে। আর এখানে সাহায্য করে প্রধান উৎসেচক যেটা হচ্ছে রুবিস্কো। সাহায্য করে তৈরি হয় প্রথম যেটা হচ্ছে 12 অণু PGA। তোমাদের বই অনুযায়ী বা অন্যান্য বই অনুযায়ী দেখবে মাঝখানে অনেক স্টেপ আরও বলা আছে, যাই হোক সেগুলো তোমাদের না বললেও চলবে, ডাইরেক্ট PGA তেও চলে আসতে পারো। তোমাদের বই অনুযায়ী মাঝখানে দেখবে আর একটা, বা প্রান্তিকের বই অনুযায়ী আর একটা স্টেপের কথা বলা হয়েছে 6, যেটা হচ্ছে অরবিটাল বিসফসফেট তৈরি হয়, বা এটারই অপর নাম আছে একটা তোমার DPGA, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, না সরি ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড, DPGAও তৈরি হয়। তো সেই স্টেপটাও তোমরা বলতে পারো DPGA।
আমি ডিটেলস আর সেটাতে যাচ্ছি না, আমি একদম পিজিএতে এসে দেখাচ্ছি। বা 6 অরবিটাল বিস ফসফেট যেটা তৈরি হয়, তা সেটা ভেঙেছি 12 অণু পিজিএ তৈরি হয় আর কি 6 অণু থেকে। তো যাই হোক, এই 6 অণু আরইউপিপি তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় রুবিস উৎসেচকের সহায়তায় উদ্ভিদের দিয়ে প্রথম তৈরি হয় 12 অণু পিজিএ, যারা হচ্ছে 3 কার্বনযুক্ত যৌগ, 3C 3 কার্বনযুক্ত যৌগ। এই 3 কার্বনযুক্ত যৌগ বলি এই চক্রটার অপর নাম হয়েছে C3 চক্র। তা এই 12 অণু পিজিএ তৈরি হওয়ার পর এই 12 অণু পিজিএ কি ঘটে? তা 12 অণু পিজিএ নেক্সট স্টেপ যেটা হচ্ছে ফসফোগ্লিসাইল্ডিহাইড গঠন। তো ফসফোগ্লিসাইল্ডিহাইড গঠন কি করে হবে না, নেক্সট স্টেপে এসে 12 অণু পিজিএ এটা ছিল, তাহলে 12 অণু পিজিএ এটিপি NADPH প্রভৃতির সহায়তায় তৈরি করে 12 অণু PGALD। এই 12 অণু PGALD, ঠিক আছে, এটিপি আমি দেখাবো না এখানে, এটিপি তো নর্মালি লাগে, ঠিক আছে। তাহলে 12 অণু PGALD তৈরি হয়, অর্থাৎ ফসফোগ্লিসারাইলডিহাইড। তাহলে তৈরি হয়েছিল পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড, অ্যাসিড থেকে তৈরি হলো অ্যালডিহাইড। এই 12 অণু অ্যালডিহাইডের কি হয় নেক্সট স্টেপে যেটা দেখাবো আমরা, সেটা হচ্ছে গ্লুকোজ উৎপাদন। তা 12 অণু ফসফোগ্লিসারাইলডিহাইডের মধ্যে মোটে 2 অণু কাজে লাগে, তাহলে 2 অণু PGALD বিভিন্ন অন্তর্বর্তী যৌগের সহায়তা বা অন্তর্বর্তী স্টেপের মাধ্যমে তৈরি হয় 1 অণু গ্লুকোজ, অর্থাৎ C6H12O6, অর্থাৎ এই 1 অণু গ্লুকোজ উৎপাদন করে দেয়। আর বাকি যে 10 অণু পিজিএল পড়ে রইল তারা কি করে, সেই 12 অণু পিজিএল এর মধ্যে 10 অণু যে পড়ে রইল, অর্থাৎ 4 নম্বর স্টেপ 12 অণু পিজিএলডি 10 অণু পিজিএলডি 10 পিজিএলডি বিভিন্ন অন্তর্বর্তী যৌগের সহায়তায় আবার 6 অণু আরইউবিপি তে পরিণত হয়। 6 অণু আরইউবিপিতে নেক্সট আবার এসে তারপর তারা আবার সেই চক্রের সেই স্থানে ফেরত আসে। তাহলে আমি আরেকবার এটাকে প্রথম থেকে বলে যাচ্ছি। অঙ্গরাত্রীকরণ প্রক্রিয়ার সময় 6 অণু আরইউবিপি 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে রুবিস উৎসেচকের সাথে 12 অণু পিজিএ তৈরি করে। এই 12 অণু পিজিএ NADPH প্লাস H প্লাস এর সাথে সহায়তায়, সরি H2 হয়ে গেছে, এটা H প্লাস হবে, H প্লাসের সহায়তায় তারা তৈরি করে 12 অণু পিজিএলডি অর্থাৎ ফসফোগ্লিসারাইলডিহাইড। এই ফসফোগ্লিসারাইলডিহাইড এরপরে কি হয় না, তার থেকে 2 অণু তারা বিভিন্ন অন্তর্বর্তী যৌগের সহায়তায় 1 অণু গ্লুকোজ উৎপাদন করে। আর 10 অণু যে পিজিএলডি পড়ে থাকে তারা বিভিন্ন অন্তর্বর্তী যৌগের সহায়তায় আবার পুনরায় 6 অণু আরইউবিপি উৎপাদন করে দেয়। এই চক্রটা যতবার ঘটে ততবার 6 অণু করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় আর 1 অণু করে গ্লুকোজ উৎপাদন হতে থাকে। তাই এই প্রক্রিয়াটি বিজ্ঞানী কেলভিন এটা দেখিয়েছিলেন, সরি বিজ্ঞানী ব্ল্যাকম্যান দেখিয়েছিলেন, কেলভিন দেখিয়েছিলেন, তাই এটা কেলভিন চক্র নামে পরিচিত। আর এর জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন এবং কোন উদ্ভিদের মধ্যে প্রথম পরীক্ষাটা করেছিলেন সেটাও বললাম, ক্লোরেল্লা নামক উদ্ভিদের দিয়ে প্রথম এই পরীক্ষাটা সম্পন্ন করেছিলেন। এই গেল আমাদের সালোক সংশ্লেষের প্রধান দুটি পদ্ধতির কথা। আর এর ছকটাও, অর্থাৎ এটা কিভাবে ঘটে এটাকে যদি আমরা চক্র আকারে দেখি, অর্থাৎ কেলভিন চক্রের আকারে দেখি, তা কেলভিন চক্রটা তোমাদেরকে আমি পিডিএফ ফাইল দিয়ে দেবো, সেটা পিডিএফ ফাইল দিয়ে তোমরা একবার প্র্যাকটিস করে নেবে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি শর্টে, যেটা কি হয় না, 6 অণু আরইউবিপি তার সাথে 12 অণু এটিপি, এটিপি থেকে 12 এটিপিতে পরিণত হয়, তৈরি হয় 12 অণু ডিপিজিএ ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড। এখান থেকে আগে পিজিএ দেখাই, সরি স্টেপটা ভুল হলো। আচ্ছা, পিজিএ ফার্স্ট, সেখান থেকে 12 অণু বিপিজিএ
সেখান থেকে অন্তর্বর্তী যৌগের সহায়তায় তৈরি হয়, এখানে লাগে NADPH প্লাস H প্লাস থেকে তৈরি হয় NADP প্লাস, তৈরি হয় 12 অণু PgAlD। এদের মধ্যে 10 অণু PgAlD পড়ে থাকে, PgAlD পড়ে থাকে। 10 অণু PgAlD এর মধ্যে 2 অণু PgAlD, 2 অণু PgAlD তারা অন্তর্বর্তী যৌগের সাথে তৈরি করে ফেলে 1 অণু গ্লুকোজ অর্থাৎ C6H12O6। আর এই 10 অণু PgAlD তার অন্তর্বর্তী যৌগের সহায়তায় প্রথমে চলে আসবে, তৈরি করে RUMP, এই RUMP থেকে তৈরি করে এখানে RUPP, এখানে ATP থেকে ATP, ATP থেকে ATP। শক্তি তো প্রয়োজন হয়ই, ATP দিয়ে চক্রটা চলতে থাকে। তো এটা কি বলা হচ্ছে? C3 চক্র। তাহলে যেমন যে সকল উদ্ভিদেরা কি বললাম প্রথম স্থায়ী যৌগ হিসাবে কি উৎপন্ন করে, অর্থাৎ 3 কার্বন যুক্ত যৌগ প্রথম উৎপন্ন হয় যেটা PGA। তা সেই PGA উৎপন্ন হয় বলে এটাকে বলা হচ্ছে C3 চক্র। কিছু কিছু উদ্ভিদ আছে যাদের প্রথম উৎপন্ন যৌগ 4 কার্বন যুক্ত, যেটা হচ্ছে PGA উৎপাদন না হয়ে তৈরি হয় অক্সাল অ্যাসিটিক অ্যাসিড, তাদেরকে বলা হচ্ছে C4 উদ্ভিদ। অর্থাৎ স্থায়ী যৌগ হিসাবে তারা ফসফোগ্লিসারিক অ্যাসিড না তৈরি করে অক্সাল অ্যাসিটিক অ্যাসিড OAA। এরকম কিছু আছে C4 উদ্ভিদ। সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় যেসব উদ্ভিদ, মুঠা ঘাস, ভুট্টা, তারপর বিভিন্ন আখ প্রভৃতি, ধান, তারা কিন্তু C4 উদ্ভিদের মধ্যে পড়ে। আর কিছু উদ্ভিদ আছে যারা রাত্রিকালীন অবস্থায় দিনের বেলা পত্রান্ত বন্ধ রাখার কারণে দিনের বেলা পত্রান্তকে গ্রহণ করতে পারে না, রাত্রিকালীন অবস্থায় পত্রান্ত খোলা থাকে বলে সেই পত্রান্ত খোলা অবস্থায় রাত্রিকালীন অবস্থাতে কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে স্টোর করে ফেলে, দিয়ে অ্যাসিড তৈরি করে ফেলে। তাহলে যে সকল উদ্ভিদেরা রাত্রিকালীন অবস্থায় অ্যাসিড তৈরি করে রেখে দিনের বেলা সালোক সংশ্লেষ চালায় তাদেরকে বলা হচ্ছে ক্যাম উদ্ভিদ, CM, কথা হচ্ছে ক্যাম উদ্ভিদ। এই ক্যাম উদ্ভিদেরাই হচ্ছে ক্যাসোলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম, অর্থাৎ এরাই সাধারণত যে সকল তোমার গ্রীষ্মমণ্ডলীয় অর্থাৎ যেগুলো মরুভূমিতে বসবাস করে, যেমন অর্কিড, বিভিন্ন ধরনের ক্যাকটাস, তারপর ফণিমনসা প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে এগুলো দেখা যায়, সেটি কি বলে ক্যাম উদ্ভিদ। আর কিছু উদ্ভিদ আছে যারা C2 অর্থাৎ 2 কার্বন যুক্ত যৌগ উৎপাদনের মাধ্যমে সালোক সংশ্লেষ সম্পন্ন করে, তাদেরকে বলে C2 উদ্ভিদ। তো যাই হোক, আমাদের কত ধরনের উদ্ভিদ হয় সেগুলো বলে দিলাম, এগুলো নোটস থেকে অনেক পেয়ে যাবে, তোমরা ডিটেলস পেয়ে যাবে। তো যাই হোক, চক্রটা করতে হবে, চক্রটা আমি দিয়ে দেবো, চক্রটা রেডি করে দেবে। আর আসবো সালোক সংশ্লেষের তাৎপর্য, তাহলে আমাদের সালোক সংশ্লেষ কমপ্লিট হয়ে যাবে। অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষ উদ্ভিদের যে ঘটে, পৃথিবীতে সবাই কিন্তু এই খাদ্যের আর এই শক্তির উপর নির্ভরশীল। তাহলে যে যেখানে যাই শক্তি দেখাবে না কেন, পৃথিবীর সমস্ত শক্তির উৎসই হচ্ছে এই সালোক সংশ্লেষ। তা সেই জন্য 1 নম্বর হচ্ছে সৌরশক্তির আবদ্ধকরণ, অর্থাৎ একমাত্র উদ্ভিদেরাই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তিকে দেহের মধ্যে খাদ্যস্থ শক্তিতে আবদ্ধ করতে পারে। তা সেই জন্য সমস্ত খাদ্যের মধ্যে সৌরশক্তি আবদ্ধ থাকে, সেই জন্য বলা যেতে পারে যে সৌরশক্তি আবদ্ধকরণ ঘটাতে সক্ষম। 2 নম্বর যেটা বলা যেতে পারে, মানব সভ্যতায় সালোক সংশ্লেষ এবং সমস্ত প্রকার মানব সভ্যতায় যা যা ব্যবহৃত, পেট্রোলিয়াম থেকে শুরু করে কয়লা, যার মধ্যে দেখি না কেন এনার্জেটিক বস্তু যেগুলো রয়েছে, সমস্ত শক্তির উৎসই হচ্ছে এই সালোক সংশ্লেষ। এছাড়া খাদ্যের উৎস সালোক সংশ্লেষ, অর্থাৎ আমাদের যাবতীয় প্রাণী থেকে শুরু করে উদ্ভিদ তাদের নিজেদের খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, দেহে খাদ্যে শর্করা রূপে স্টোর করে, তো তার উৎস সালোক সংশ্লেষ। আর রয়েছে যেটা, সেটা তোমার বিভিন্ন ধরনের বস্ত্র শিল্প, কারিগর শিল্প, অর্থাৎ দৈনন্দিন জীবনে যেটা, যেমন পশম, আমাদের তুলো, মানে যেটা কি বলে কার্পাস, রেয়ন প্রভৃতির সমস্ত উৎসই হচ্ছে সালোক সংশ্লেষ। তার সালোক সংশ্লেষের তাৎপর্য তোমরা
আরও ছোটো ছোটো পয়েন্টে ভাগ করে দিতে পারো। তা সাধারণত আমি 4টে পয়েন্টস নিয়ে বললাম, এই 4টে পয়েন্টসের মধ্যেই চেষ্টা করবে 4-5টা পয়েন্টসের মধ্যে রাখতে। তোমাদের বইগুলোতে হয়তো 2টো পয়েন্টস দেওয়া আছে, আরও পয়েন্টস অ্যাড করে নেবে। আর হচ্ছে O2 এবং CO2 ভারসাম্য রক্ষা, কারণ পৃথিবীতে যা কার্বন ডাইঅক্সাইড থাকে সেগুলোকে গ্রহণ করে দিয়ে অক্সিজেনকে আবার পৃথিবীতে ফেরত পাঠায়, এবং এই অক্সিজেনের উপর সমস্ত জীবী শ্বসন প্রক্রিয়া চালাচ্ছে। তাহলে O2 এবং CO2 ভারসাম্য রক্ষা। তোমাদের সালোক সংশ্লেষের টোটাল চ্যাপ্টারটা এখানে কমপ্লিট হয়ে গেল। কোশ্চেন দেওয়া আছে, সেখান থেকে রেডি করে নাও। রেডি করে নেওয়ার পর আমরা এরপরে নেক্সট চ্যাপ্টার আবার ধরবো। ঠিক আছে, এখান পর্যন্তই থাকছে আজকে।